এই আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিল জামায়াত। কমেনি ডিম, পেঁয়াজ, আলুর দাম, মুরগির বাজারে আগুন। জানিয়ে দিব ভারতকে হুঁশিয়ারি কওমি ছাত্র ঐক্য পরিষদের। জানাবো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন ডক্টর শফিকুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কমেনি ডিম, পেঁয়াজ, আলুর দাম, মুরগির বাজারে আগুন। বাজারে খুচরা একটি ফার্মের মুরগির ডিমের দাম 14 টাকা, পাড়া মহল্লার দোকানে একটি ডিম 15 টাকা বিক্রি হচ্ছে। ডজন বিক্রি হচ্ছে 170 টাকায়। নিত্যপণ্যের দাম বাড়ছেই, ফলে স্বস্তি ফিরে আসেনি স্বল্প আয়ের মানুষের জীবনে। ডিম, আলু, পেঁয়াজ সহ অতি প্রয়োজনীয় জিনিসই এখন বছরের অন্য সময়ের চেয়ে বেশ চড়া। ক্রেতারা বলছেন প্রয়োজনীয় পণ্যের দাম না কমালে এখন সবকিছু যেন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অতি প্রয়োজনীয় দ্রব্যাদির দাম এখন বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশ চড়া। কষ্ট হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। সপ্তাহখানেক আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল 170 থেকে 180 টাকা, যা এখন 190 থেকে 200 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে। সোনালী মুরগির দামও 10 টাকা বেড়ে 270 থেকে 280 টাকা হয়েছে, যা 260 থেকে 270 টাকা ছিল গেল সপ্তাহে। অন্যদিকে বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া রয়েছে আলু ও পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি আলু 60 টাকা এবং দেশি পেঁয়াজ 110 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। এদিকে 1 মাস আগে আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি পর্যায়ে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% করা হয়েছে। এছাড়া আলু আমদানিতে থাকা 3% এবং পেঁয়াজ আমদানিতে থাকা 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। তবে এর কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে বাজার ঘুরে দেখা গেছে আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম প্রতি কেজি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে দাম বেড়েছে। পেঁপে ছাড়া বাজারে 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তাও 60 থেকে 70 টাকায় শুধু পটল মিলছে। ঢ্যাঁড়স, ধুন্দল, ঝিঙা, চিচিঙ্গা, কচুরমুখী বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। বরবটি, কাঁকরোল, করলা, বেগুন 100 থেকে 120 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বাজারে কাঁচা মরিচের দাম বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 280 টাকা পর্যন্ত। এছাড়া বাজারে আগাম শীতকালীন সবজি সিম বিক্রি হতে দেখা গেছে 220 থেকে 280 টাকা। ছোট ছোট ফুলকপি 60 থেকে 80 টাকা পিস। এছাড়া রুই, তেলাপিয়া, পাঙাশের মতো মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই 300 থেকে 360 টাকা, তেলাপিয়া 200 থেকে 220 টাকা ও পাঙ্গাস 180 থেকে 200 টাকায় বিক্রি হয়। তবে ইলিশের দাম 1 কেজি আকারে প্রতি কেজি 150 থেকে 200 টাকা বেড়ে 1600 থেকে 1700 টাকা বিক্রি হতে দেখা গেছে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলছেন নজরুল ইসলাম খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এ সময় তিনি আন্দোলনে নিহতদের শহীদী মর্যাদা দেওয়ার দাবি করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে গেছে। গণতন্ত্রের নতুন সূর্যোদয় উদিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। হালুয়ারঘাট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য সালমান ওমর রুবেলের উদ্যোগে আন্দোলনে নিহত সাদেকুর রহমান পরিবারকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সহায়তা করেন। এই উপলক্ষে সালমান ওমর রুবেল উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারতকে হুঁশিয়ারি কওমি ছাত্র ঐক্য পরিষদের। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরের শাস্তির দাবি করেছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরিষদের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। ভারত যদি তাদের 7 স্টার্স রক্ষা করতে চায় তাহলে কটূক্তিকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। বিক্ষোভ সমাবেশে জামায়া মাদিনিয়া বারিধারার মাহাদি হাসান বলেন, ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 7 সিস্টার্স যদি রক্ষা করতে চাও তাহলে অতি দ্রুত
কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ভারতের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। ভারতের মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, ঠিক তেমনি সারা বিশ্বের নবীপ্রেমীরা বাংলাদেশের মতো রাস্তায় নেমে এসে জীবন দিতে প্রস্তুত। ভারতীয় হাই কমিশন ও ভারত সরকারকে বলতে চায়, অনতিবিলম্বে দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক, অন্যথায় বিশ্ব মুসলিম সইবে না। বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা জিয়াউদ্দিন ফারুকী বলেন, যখন ভারতের মুম্বাইয়ের মতো এলাকায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়, তখন আমাদের বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। ভারতের কুখ্যাত কসাই মোদিকে বলতে চাই, যদি এই কটূক্তি করা পুরোহিতকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। 2013 সালে এই দেশের নবী প্রেমিক মুসলমানরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে শাপলা চত্বর অবরোধ করেছিল, তখন ওলামায়ে একরাম দাবি করেছিলেন, বাংলাদেশের সংসদে নাস্তিকদের সর্বোচ্চ বিধান ফাঁসির আইন কার্যকর করতে হবে। ওই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার এক রাতের মধ্যে বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে একরামকে হত্যা করে। আজও আমাদের হাজার হাজার ভাই পঙ্গু অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাপলা চত্বরে অবস্থায় নিয়ে নাস্তিকদের শাস্তির জন্য যে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, সে আন্দোলনে এই দেশের হাজার হাজার ওলামায়ে একরাম আমাদের ডাকে সাড়া দিয়েছে, আপনাদের হাতে হাত মিলিয়েছে, আপনাদের নির্দেশ রক্ত পর্যন্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা সমাবেশ থেকে বলছি, আপনারা নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকরের জন্য আবারও যদি ডাক দেন, এদেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে। বিক্ষোভ সমাবেশ শেষে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধিরা বাইতুল মোকাররম মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শান্তিনগর মোড়ে গিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এই আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিল জামায়াত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম ভূমিকা ছিল বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপশাসন, দুঃশাসন, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সহ সব সীমা লঙ্ঘন করায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। আমাদের নতুন প্রজন্ম এক অভিনব আঙ্গিকে একটি সফল ও সার্থক আন্দোলন করেছে, তারা প্রচলিত হরতালের বিপরীতে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং অসহযোগ আন্দোলন করে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ সবসময় অপরাজেয় ও দুর্জেয়। আর তাদের সে ডাকেই সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছিল আবাল, বৃদ্ধ ও বনিতা। এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছিল জামায়াত ইসলামী। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারকে জনগণের আবেগ, চেতনা, প্রত্যাশা বিবেচনায় রেখে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। রুকন সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করা এই জাতির উপর ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, লুণ্ঠন ও ধর্ষণ এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়া শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনের সংগ্রামে যে সূচনা হয়েছিল, আল্লাহ তাআলা যার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন। এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। এই রাষ্ট্রের কোনো নাগরিকই তাদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিল না। পিলখানা বিডিআর বিদ্রোহের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌখস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। এই জঘন্য কাজটি করা কালো। আমাদের সেনাবাহিনীর উপরে কারা এত বড় আঘাত দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোনো না বিশ্ববিদ্যালয়ে একদিনে এতগুলো সেনা অফিসার কোথাও খুন হয়নি। এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের উপর। এত বড় সর্বনাশটা কে করলো? আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচন হলো না। আওয়ামী লীগের শাসনামলে চিত্র তুলে ধরে তিনি বলেন, বিডিআর হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রথম ধাপ শুরু হয়। এরপর জামায়াতের উপর স্টিম রোলার চালানো হয়। পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিহ্ন করার অপপ্রচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছে তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়, কিন্তু ইতিমধ্যে জামায়াতের বিরুদ্ধে অভিযোগকারীরা গ্রেপ্তার হতে শুরু করেছে। বর্তমান সরকার ওইসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচারিক সূচনা করবে বলে তিনি আশা করেন। শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে
অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চোখর সেনা সদস্য হত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।